যে আওয়ামী লীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ মনে করতো যে এইটা আওয়ামী লীগের তাড়ানো আমাদের বিষয় না, এটা আল্লাহর বিষয়। এটি বাংলাদেশের, আমি বলি যে পলিটিক্যাল হিস্ট্রিতে মিরাকেল। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা সবাই ধরে নিলাম যে জামাতই ক্ষমতায় আসতেছে। এই ক্রাইসিসটার একটা বিরাট অংশ যে কৃত্রিম এবং মনুষ্য সৃষ্ট, এটা আমি লিখে দিতে পারি। প্রথমত হলো যে জুলাই যে বিপ্লব হলো বা গণ অভ্যুত্থান হলো, তখনকার যে প্রেক্ষাপটটা ছিল 15 বছর একটা অব্যাহত শাসন, এর মধ্যে তিনটি নির্বাচন, 14, 18 এবং 24, এই তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর একেবারে যদি আমি বলি 18 সনের পর থেকে পরবর্তী 5টি বছর যে তৎকালীন যে রেজিম, তারা মনে করতেন যে এই বাংলাদেশটা তাদের, এখানে তারা যেভাবে বলবেন সেভাবে গণতন্ত্র হবে, যেভাবে বলবেন সেটাই আইন হবে। এই যে তাদের যে স্বৈরতান্ত্রিক মন, এই মনের বিরুদ্ধে সকল মানুষ ফুঁসছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের, নারী পুরুষের যে বিভিন্ন শ্রেণী পেশা, সকলের মধ্যে সেই রেজিম সম্পর্কে একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। কিন্তু ওটা প্রচার করবে, প্রসার করবে, সামনে এগুবে, ওইরকম সাহস আসলে কারো ছিল না। এর কারণ হলো যে তৎকালীন সরকার তাদের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি মহিলা যুবলীগ, যুব মহিলা লীগ, তারপরে পুলিশের যে বিভিন্ন বাহিনী, গুপ্ত বাহিনী, আয়নাঘর, তারপরে সে গুম হওয়া, সব মিলিয়ে সমাজে এরকম একটা ভীতিকর অবস্থা যে আওয়ামী লীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ মনে করতো যে এইটা আওয়ামী লীগের তাড়ানো আমাদের বিষয় না, এটা আল্লাহর বিষয়। এবং আমরা একটু হজে যাই, উমরা করি, নামাজ কালাম পড়ি, আমাদের যেহেতু কোনো সামর্থ্য নাই, আমরা এখন অতীতে সেই বনি ইসরায়েল জাতির মতো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি শেখ হাসিনাকে নিয়ে যাও, তোমার তো অনেক বড় বেহেশত, তোমার যদি এত পছন্দ হয় তাকে, তাহলে পৃথিবী এখান থেকে নিয়ে তাকে বেহেশতে আসীন করো, অথবা অন্য কোনো দেশে নিয়ে তারা প্রধানমন্ত্রী বানায় দাও, আমাদেরকে এর থেকে বাঁচাও। মানুষ যখন ঠিক এইরকম একটা আত্মগ্লানিতে ভুগছিল এবং নিজেদের সমস্ত সাহস, শক্তি, সব কিছুকে তারা আওয়ামী লীগের কাছে রীতিমতো বর্গা দিয়েছিল আর আল্লাহর কাছে সমর্পণ করেছিল। ঠিক সেই সময়টাতে জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এই হাসনাত আবদুল্লাহ সার্জি যাদেরকে আমরা বলছি, তাদের যে আগমন, তাদের এই বিপ্লবের যে সফলতা, এটি বাংলাদেশের, আমি বলি যে পলিটিক্যাল হিস্ট্রিতে মিরাকেল। এখনও এটা বলার সময় আসেনি। কিন্তু এই আন্দোলনে শেখ হাসিনার পরাজয় এবং তার পালিয়ে যাওয়া, এরপরে যা কিছু ঘটেছে আজ পর্যন্ত, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকের এই 26 সন পর্যন্ত যা কিছু ঘটেছে, কোনোটাই আসলে প্ল্যান অনুযায়ী ঘটেনি, সবগুলি অলৌকিকভাবে ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা ওখানে আসবেন। ওই যে 11টা সংস্কার কমিশন হয়েছে, তারা সংস্কার কমিশনের প্রধান হবেন। বাংলাদেশে একজন আলিরিয়া যে সে এইভাবে আমাদের সামনে চুল ঝুলিয়ে, নাক ঝুলিয়ে এত মানে বড় বড় কথা বলবেন, আমরা এগুলো স্বপ্নেও কল্পনা করিনি। তারপরে আবার সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবার চলে যাবেন, এত তাড়াতাড়ি চলে যাবেন, তারপরে একটা নির্বাচন দিবেন, তারপরে নির্বাচনের পর ফলাফল দিবেন, বিএনপি ক্ষমতায় আসবে, আমরা আসলে বিশ্বাস করিনি। আমরা যেদিন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশ, ডিসেম্বর মাসের 25 তারিখে সম্ভবত, ওই দিন উনি মাটিতে পাড়া না দেওয়া পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করিনি যে অ্যাকচুয়ালি কি তিনি আসবেন কিনা, আদলে তিনি এমন একটা ছিল। রাইট। তারপরে উনি আসলেন, আসার পরে যার পরে একটার পর একটা ঘটনা ঘটলো, ইলেকশন হলো। ইলেকশনের একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা সবাই ধরে নিলাম যে জামাতই ক্ষমতায় আসতেছে। এরকম একটা ভাইব তোলা হলো যে বিএনপিকে হয়তো 50 থেকে 60টি সিট আসন দেওয়া হতে পারে। ফেসবুকে এই প্রচারণাটা ব্যাপক ছিল, ফেসবুকে ছিল, বাস্তবে ভয় আরও বেশি ছিল। অনেক বড় বড় বিএনপির প্রার্থী তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন যে তাদের কি হবে, মানে তারা তো পরাজিত হবে, হওয়ার পর যদি তাদেরকে আবার পিটানো হয় তাহলে কি হবে, রক কেটে দেওয়া হবে না কি করা হবে, নানা রকম টেনশন ছিল অনেকের। যারা বিভিন্ন সরকারি অফিসগুলোতে সরকারি কর্মকর্তা, এদের ভয় ছিল খুব প্রবল। কিন্তু দেখা গেল যে নির্বাচনের পরে ভূমিধস বিজয় বিএনপির, আর জামাতও মানে ভালো হলো। আর আমরা যারা মোটামুটি
টকশোতে কথাবার্তা বলতাম, আমি সহ আরও বেশ কয়েকজন, আমরা তো ধরে নিয়েছিলাম ইলেকশন হবেই না, কেননা এত দুর্বল ভঙ্গুর, যেখানে অর্থনীতির অবস্থা, যেখানে আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ, এখানে মারামারি কাটাকাটি গণ্ডগোলে 1 মিনিটে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আমাদের সবাইকে বেকুব বানিয়ে দিয়ে মোটামুটি নির্বাচন হলো, রেজাল্ট হলো, সরকার এত তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদ গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো যে সারা বাংলাদেশের মানুষ একটা যে চোখের পলক ফেলবে এই সুযোগ হলো না। একটার পর একটা চলচ্চিত্রে যেভাবে ঘটনাগুলো ঘটে, ঠিক 5 বছর বসে বসে আপনি অভিনয় করে কিন্তু সেলুলয়েডের পর্দায় আমরা দেখি, ওইরকম খুব দ্রুত আমরা সব কিছু দেখলাম। হ্যাঁ, ফলে আমার কাছে যেটা মনে হলো, জুলাই বলেন আগস্ট বলেন, ইটস এ মিরাকেল। এবং প্রথমত হলো এটা একটা আনফিনিশড রেভলিউশন। এই রেভলিউশনের আমরা এখন যা জানছি, মানে আগে আমরা যেটা জানতাম যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে এবং কোনো রকম অর্গানাইজেশনাল বা স্ট্রাকচারাল প্রস্তুতি ছাড়াই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এটা সত্য, সমস্ত মানুষ যার যার জায়গা থেকে নেমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসনাত, সার্জিস আবদুল্লাহ থেকে শুরু করে এই যে মানে বিএনপি নয় জামাত, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং তারা প্রকাশ্যে বলছে যে যদি আমরা ফেল করতাম এই দফা, তাহলে আমরা সশস্ত্র, এটা তো আসিফ মাহমুদের বক্তব্য, রাইট, আমরা সশস্ত্র আন্দোলনে চলে যেতাম, যুদ্ধতে চলে যেতাম। এটার পরে ওই সময়টাতে যে প্রায় 10,000-এর মতো অস্ত্র লুট হয়েছে সরকারের বিভিন্ন জায়গায়, এর মধ্যে এসএসএফের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, সেই অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি। তো কাজেই ওই সময়টাতে যদি তাদের সেই প্রস্তুতি থাকে, তার সঙ্গে সঙ্গে আবার এই অস্ত্রশস্ত্রগুলো যদি যাদের কাছে আছে তাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে, প্লাস গত 17-18 মাস ধরে তারা সরকার পরিচালনা করেছে, জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ফলে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের চেনা জানা হয়ে গেছে। ফলে তাদের যে আত্মবিশ্বাস, যেটা 2024 সনে সেটা ছিল, তার সাথে এখন 100 টাইমস তাদের আত্মবিশ্বাস বেশি। তাদের ট্রেন আপ, তাদের অস্ত্র না থাকলেও তাদের যে অর্থ আছে, বিত্ত আছে এবং ওয়ার্ল্ড কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে তারা যদি সামনে আসে, দাঁড়াতে চায়, তাহলে তাদের ভাবমূর্তিটা হবে জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু তারা বিপ্লবের অংশীদার, তাদের সামনে আসলে বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে ক্ষমতার পাদপীঠে আছে, মোরালি, ইথিক্যালি তাদের সামনে ফেস টু ফেস কথা বলতে পারবে না। এদের একটা বিরাট অংশ লন্ডনে ছিল, বিরাট অংশ দেশের বাইরে ছিল, আর দেশের মধ্যে যারা ছিল তারা একেবারে শেষ সময় এসে তারা সমর্থন দিয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তারা মোরালি, নৈতিকভাবে সমর্থন দিয়েছে দূর থেকে সেই আন্দোলনকে। ফলে এই মাঠের যে কৃতিত্ব এবং কর্তৃত্ব কেবলই মাত্র এনসিপি এবং জামাত, তারা এটা দাবি করতে পারে। তো কাজেই এই যে তাদের যে মোরাল ক্যারেজ, সেই মোরাল ক্যারেজের সঙ্গে এখন এই যে 1.5 মাসে সরকারের যে ব্যর্থতা, এবং আগামী দিনগুলোতে সরকার যদি আরও ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে যে সরকারের সেই ব্যর্থতাকে পুঁজি করে যখন তারা যে কোনো একটা জেনারেল আন্দোলন ডাক দেবে, সেই আন্দোলনটা যেহেতু তারা কৌশল জানে এবং তারা জানে কি করে একটা সরকারকে ফেলে দিতে হয়। যেমন কয়েকজন তারা বলছে যে শেখ হাসিনার যে পাওয়ার ছিল, তার একাংশ তো, হ্যাঁ না, তার একাংশ পাওয়ার তো বর্তমান তার নেই, সেই শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি, এই সরকারকে তো আমরা একটা তুড়ি মারার সঙ্গে সঙ্গে সরকার চলে যাবে। এই যে তাদের দাম্ভিকতা, এই যে তাদের সাহস, এটা তো এমনি এমনি আসেনি। এবং আপনি দেখুন যে গত 1 মাস আগে বা 15 দিন আগে তারা কিন্তু কথাবার্তা এইভাবে বলতেন না, কিন্তু এই যে ফুয়েল ক্রাইসিস হওয়ার পর, বিশেষ করে ইরান যুদ্ধের পরে আমাদের দেশে যে ফুয়েল ক্রাইসিস হলো এবং এই ক্রাইসিসটা এখন চলছে, এই ক্রাইসিসটার একটা বিরাট অংশ যে কৃত্রিম এবং মনুষ্য সৃষ্ট, এটা আমি লিখে দিতে পারি। এখন পর্যন্ত যে ফুয়েল ক্রাইসিসটা, বাংলাদেশের যে ফুয়েল ক্রাইসিসটা, তো এই ক্রাইসিসটা যত বাড়ছে তত কিছু মানুষের কণ্ঠ উঁচু হচ্ছে, তারা জোরে জোরে কথা বলছে, তারা তারেক রহমান সাহেব থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাইকে তুইতুকারি করে কথাবার্তা বলছে, উত্তেজিত করছে, তাদেরকে পাত্তাই দিতে। কৃত্রিম সংকটটা কারা করছে রানু ভাই? হোয়াটএভার দেন আপনি করছেন, আমি করছি, কিন্তু এই যে আমাদের দেশে পেট্রোলে এখন ডিজেলের সমস্যা হবে, কিন্তু পেট্রোল এবং অকটেনের যে সমস্যাগুলো হচ্ছে, সাপ্লাই চেনে যা কিছু হচ্ছে, আমার হিসাব মতো এটা হওয়ার কথা না, একেবারে 1% হওয়ার কথা না।